Okay. So this is our first class of this new paid batch 79. আজ হচ্ছে পেইড কোর্সের ফার্স্ট ক্লাস। আজকের এই ক্লাসে আমি প্রথমত কনসেপ্ট বা ধারণা দিব প্রোনাউন্সিয়েশন সম্পর্কে। অর্থাৎ ইংলিশ ল্যাঙ্গুয়েজ শেখা শুরু করতে গেলে আপনি ইংলিশে যে কোনো কিছু যখন আপনি বলবেন, সঠিকভাবে যদি উচ্চারণ করতে না পারেন, যত ভালো ইংলিশ জানেন না কেন ওটা ভালো শোনায় না। বাট প্রোনাউন্সিয়েশন ভালো হলে আপনার ওই সেন্টেন্স বা বাক্যের ভিতরে ভুল হলেও ওই ভুল সহজে ধরা পড়ে না, বা মানুষ ওইটা সহজে চোখে নেয় না। দেখে যে আপনি সুন্দরভাবে ইংলিশে কথা বলছেন, আপনার ফ্লুয়েন্সি আছে। তো প্রোনাউন্সিয়েশন ভালো করতে হবে। আমি আজকে বেসিক একটা কনসেপ্ট এটা সম্পর্কে দিব, দিয়ে তারপর আমরা ইংরেজি ল্যাঙ্গুয়েজ শিখবো। যারা আমার ফ্রি ক্লাসে জয়েন করছিলেন প্রত্যেকে হয়তো সবগুলো ফ্রি ক্লাস করতে পারেনি, কেউ একটা, কেউ দুইটা, কেউ চারটা এরকম করেছেন। তো এই পেইড কোর্সে এই জন্য আমি একদম শুরু থেকে নিব। পেইড কোর্সে আমি আপনাদের দেখেন এই এই 7টি পয়েন্ট এই ফ্রি ক্লাসে আমি আপনাদেরকে বলছিলাম যে হাউ টু স্টার্ট লার্নিং ইংলিশ, কিভাবে আমরা ইংরেজি শেখা শুরু করতে পারি। ইংলিশ ল্যাঙ্গুয়েজটা প্রফেশনালি শিখতে গেলে বা ডেভেলপ করতে গেলে মেইনলি এই 7টি পয়েন্ট সম্পর্কে যদি কারো কনসেপ্ট বা ধারণা থাকে, সে অনেক দ্রুত ল্যাঙ্গুয়েজটা শিখতে পারে। যেমন 1 নম্বর পয়েন্ট হচ্ছে সেন্টেন্স, 2 নম্বর পয়েন্ট হচ্ছে সেন্টেন্স কম্পোনেন্টস, অর্থাৎ সেন্টেন্সের উপকরণ, পার্টস অফ স্পিচ, ভার্ব, টেন্স, মডাল অ্যান্ড সেমি মডাল ভার্বের ব্যবহার, এবং প্যাসিভ ভয়েস। টোটাল কয়টি পয়েন্ট হলো? 7টি। এই 7টি পয়েন্ট সম্পর্কে যদি কারো কনসেপ্ট বা ধারণা থাকে, সে ইংলিশে ফ্লুয়েন্টলি কথা বলতে পারবে জাস্ট এগুলোকে অ্যাপ্লাই করে। এইটা আমাকে ডিটেলসে শিখতে হবে, যেগুলো আপনাদের ফ্রি ক্লাসগুলো থেকেও আমি ধারণা দিয়েছি। বাট পেইড কোর্সে ইন ডিটেলসে সবকিছু শিখতে হবে। জাস্ট ওয়েট আ মিনিট। তো এখানে এখানে দেখেন, ফার্স্ট যে পার্টটা বা যে লেসন সেটা হচ্ছে ইংলিশের যে 26টা লেটার আছে, এদের সঠিক প্রোনাউন্সিয়েশনটা কি হবে। এটা অ্যাজ ইউজুয়াল আমি আপনাদের ইন্টারন্যাশনাল ফনেটিক্স অ্যালফাবেট আইপিএ নিয়ে কাজ করব, কথা বলবো। আইপিএর উপর অনেক ক্লাস আছে, আমি দেখাবো। বাট ইন জেনারেলি মেইনলি ল্যাঙ্গুয়েজটা শেখা শুরু করতে হলে যতটুকু দরকার, আগে আমরা এটা একটু দেখি। দেখেন, এখানে বলছে এই, এর যেটা আমরা বলি এটার মেইনলি সঠিক প্রোনাউন্সিয়েশন বা সাউন্ড হচ্ছে এই। বি, সি, ডি, ই, এফ, এফ, জি, এইচ, আই, জে, কে, এল, এম, এন, ও, পি, কিউ, আর, আর, এস, টি, ইউ, ভি, ডাব্লিউ, ডাব্লিউ, এক্স, ওয়াই, জেড আর জি। সহজভাবে যদি বুঝি, এইখানে বলছে যে যেগুলো বেশি মনে রাখতে হবে, অর্থাৎ যে লেটার গুলো আমরা অ্যাজ ইউজুয়াল, যারা আমরা বাংলা মিডিয়াম থেকে পড়াশোনা করে আসছি, আমরা অ্যাজ ইউজুয়াল যেগুলো ভুলভাবে উচ্চারণ করে থাকি সেইটা, অর্থাৎ এখানে 9টি লেটার আছে। এই 9টি লেটারকে যদি আপনি কারেক্ট শেপে নিয়ে আসতে পারেন, এইখানে যেটা লেখা আছে এই অনুযায়ী প্রোনাউন্স করতে পারেন, উচ্চারণ করতে পারেন, তাহলে আপনার প্রোনাউন্সিয়েশন অনেকটা ভালো শেপে চলে আসবে। যেমন এই, জেই, খেই, ও, পি, কিউ, আর, টি, ডাব্লিউ। এইটা আপনারা 3বার, 4বার, 5বার প্র্যাকটিস করবেন, যারা পারেন না বা যারা জানেন না এই জায়গাটা সম্পর্কে, যাদের কনসেপ্ট নেই। কি কি বলছে? এই, জে, কে, ও, পি, কিউ, আর, টি, ডাব্লিউ। এগেইন, এই, জে, কে, ও, পি, কিউ, আর, টি, ডাব্লিউ। এই 9টি লেটারকে যদি আপনি সঠিকভাবে জানতে পারেন বা ধরে রাখতে পারেন, ঠিক এইটাকে এইখানে প্র্যাকটিক্যালি ইউজ করতে হবে। অর্থাৎ এখানে কিছু টাং টুইস্টার আছে, এগুলো প্র্যাকটিস করলে মুখের জড়তা কাটে, ফ্লুয়েন্সি বাড়ে। আমরা যারা ইংলিশে স্পিকিং করতে পারি না, কথা বলতে পারি না, উম, না পারার প্রধান কারণ বা মেইন রিজন কিন্তু আমরা কথা বলি না তাই পারি না। আমরা মুখ দিয়ে কথা বের করি না। আমাদেরকে লাউডলি যে কোনো কিছু রিডিং করতে হয়, পড়তে হয়, স্পিকিং করতে হয়। না হলে কিভাবে আপনি একটা ভাষা শিখবেন? চুপ করে থেকে, বাবার মতো থেকে কখনো একটা ভাষা কি শেখা যায়, ডেভেলপ করা যায়? সম্ভব না। তো এটা করতে হবে। দেখেন, এখানে কি বলছে? টাং টুইস্টার।
যেমন এখানে আমরা যদি আমাদের মতো করে বলি, লেখা আছে পিটার পাইপার পিক পেপার্স, পিক পকেটিং ইন পাবলিক ট্রান্সপোর্ট portrays a painful picture. The 33 thieves thought that they had taken the throne throughout Thursday. এরকম আমরা দেখতে পারছি এখানে, বাট আমরা যদি এই এই যে 9টি লেটারের সঠিক শেপটা দেখছিলাম, এটা দেখেন, পটা ফর মতো, টটা থর মতো, জটা যেই, কটা খেই, ওটা ও। এই ফাংশনগুলো যদি আমরা একটু বুঝে নিতে পারি, তাহলে এটার উচ্চারণ এরকম হয়: Peter, Piper, pick, a fig called peppers, pickpocketing in public transport portrays a painful picture. The 33 thieves thought that they had taken a throne throughout Thursday. A picture of prominent poet P.B. Shelley portrays the perfection of poetry arena. Mr. Tongue Twister tried to train his tongue to twist and turn to learn later tea. Mr. Tongue Twister tried to train his tongue to twist and turn to learn later tea. Papa, please pay the payment of pen, paper and pencil to the paper house. Papa, please pay, not pay. আমরা এটাকে পে বলি না, পটা ফ, এটা এই। সো pay, the payment, আমরা এটাকে পেমেন্ট বলি, payment for pen, paper and pencil to the paper house. Take the total team to the tea garden. এটাকে আমরা টেক দ্য টোটাল টিম বলি, বাট এই টটা হচ্ছে একটু ঠর মতো করে বলতে হবে। এই যে এটা, এটা এই এর মতো করে বলতে হয়, অর্থাৎ এটা টেক না, এটা টেক। দ্য, টটা ঠ, এই ওটা ও, সো ইট উইল বি টোটাল। টেক দ্য টোটাল টিম টু দ্য টি গার্ডেন to taste every teaspoon of tea at the tea time. Canadian Coffee House KFC campaign for chocolate cake in Cambodia. Campaign catches the concentration of Cambodians. Canadian Coffee House KFC campaign for chocolate cake in Cambodia. Campaign catches the concentration of Cambodians. Power plant produce more power connection publicly. Public-private entrepreneurship is profitable. আমরা এটাকে বলি প্রফিটেবল, বাট এই পটা হবে ফ এর মতো, ফ্রৌ, ফ্রৌ, ফি, টটা ঠ, এটা হচ্ছে এই, প্রফিটেবল, প্রফিটেবল, প্রফিটেবল। Power plant, not power. It will be power plant produce more power connection publicly. Public-private entrepreneurship is profitable. Pronouncing tongue twister, T is a tough task. Pronouncing tongue twister, T is a tough task. A talented teacher can technically teach the T sound when taking it by using T, not T. The capital city Cairo is crowded with kids to compete in cricket tournament. The caretaker of Cairo arranges a carnival for the day. For the day, they call it the Red Carpet Carnival. They call it the Red Carpet Carnival. A pair of paper paved the panic of pathetic pair in the post-parliament. In the paragraph, the party paused with a patient patiently to patronize the parish park and parlor, which were part of the commitment written on the page of payable parcel paper. এটাকে আমরা পেয়াবল বলি, not payable, it will be payable parcel paper. হ্যাঁ, so মেইন কথাটা হচ্ছে যে এই যে টাং টুইস্টার গুলো দেখছেন, এখানে যেটা প আছে সেটা ফ, যেটা ট আছে সেটা একটু ঠর মতো করে, যেটা এ আছে সেটা এ এর মতো করে, যেটা ও আছে যেমন এই যে টোটাল, ইট উইল বি টোটাল। এই যে কল, সি আছে সেটা একটু ক্ষয়ের মতো করে। এইভাবে যদি আপনি এই কয়েকটা লেটারকে সঠিক শেপে নিয়ে আসতে পারেন এবং সেই অনুযায়ী প্র্যাকটিস করতে পারেন, এখানে আপাতত আপনার প্রোনাউন্সিয়েশনের জন্য কোনো ধরনের অ্যাডভান্স রুলস রেগুলেশন সূত্র কিছু শেখার বা জানা দরকার নেই। জাস্ট এতটুকু বিষয় যদি আপনারা ডেভেলপ করতে পারেন, একটা সঠিক শেপে আপনার প্রোনাউন্সিয়েশন গুলো চলে আসবে। তাহলে আমি কি বললাম,
Peter Piper picked a pick of pickled peppers. Pickpocketing in public transport portrays a painful picture. The 33 thieves thought that they had taken the throne through Thursday. Day. A picture of the prominent poet P.B. Shelley portrays the perfect perfection of poetry arena. Mr. Tongue Twister tried to train his tongue to twist and turn to learn later T. Mr. Tongue Twister tried to train his tongue to twist and turn to learn the later T. Papa, please pay the payment of for pen, paper, and pencil to the paper house. Take the total team to the tea garden to taste every teaspoon of tea at the tea time. Take the total team to the tea garden to taste of every teaspoon in the tea time. Canadian Coffee House KFC campaign for chocolate cake in Cambodia. Campaign catches the concentration of Cambodians. Campaign catches the concentration of Cambodians. So এইভাবে এই ধরনের সেন্টেন্সগুলোকে আপনার ডেভেলপ করতে হবে, আপনার চর্চা করতে হবে, আপনাকে ভালোভাবে নিতে হবে প্র্যাকটিক্যালি। যদি আপনি এই সেন্টেন্সগুলোকে প্র্যাকটিস করতে পারেন, লেটারগুলোকে ধরে ধরে, দেখবেন আপনার প্রোনাউন্সিয়েশনটা ভালো একটা শেপে চলে আসে। আর এটা যত প্র্যাকটিস করা যায় না, তত কনফিডেন্ট বাড়ে, তত জড়তা কাটে। হ্যাঁ, power plant produce more power connection publicly. Public-private entrepreneurship is profitable. Power plant produce more power connection publicly. Public-private entrepreneurship is profitable. Pronouncing the tongue twister T is a tough task. A talented teacher can technically teach the T sound when taking it by using T. The capital city Cairo is crowded with kids competing in a cricket tournament. The caretaker of Cairo arranges a carnival for the day. They call it the Red Carpet Carnival. A pair of paper paved the panic of the pathetic pair in the past parliament. In the paragraph, the party passed with a patient patiently to patronize the parish park and parlor, which were part of the commitment written on the page of able parcel paper. So you have to practice in this way. If you practice that kinds of tongue twister, it will increase your fluency. First of all, you have to read these letters and you have to identify the letters those we are not used to speaking here. So you know that A, J, K, O, P, Q, R, T, W. Please read these letters again and again to make your pronunciation in correct shape. Then practice this tongue twister where you will see that kinds of letter. Try to use this one. Okay? A, J, K, O, P, Q, R, T, W. If you can be able to do it perfectly and practice more and more, your pronunciation will be correct automatically. At least 70% pronunciation will be correct. Okay, so you have to do it. Have you understood what I have said? আমার কথা কি আপনারা বুঝতে পেরেছেন আমি কি বললাম? হুম, জি স্যার জাস্ট জি স্যার এতটুকু আপনারা একটু নিজেরা কমপ্লিট করবেন। জাস্ট বেসিক যতটা বলার আমি অতটুকু বললাম, অ্যাডভান্স কোনো কিছুই নিলাম না। অ্যাডভান্স নিলে অনেক কিছু বলার ছিল, নেওয়ার ছিল, যেমন আইপিএ জানতে হয় প্রোনাউন্সিয়েশন শিখতে গেলে। আইপিএ মিনস ইন্টারন্যাশনাল ফনেটিক্স অ্যালফাবেট। বাংলায় যেমন 39টা ব্যঞ্জন বর্ণ, 11টা স্বরবর্ণ, 50টা লেটার আছে। হিন্দিতে 34টা লেটার আছে। আরবিকে হিন্দিতে 44টা লেটার আছে। রাশিয়ানে 34টা লেটার আছে। আরবিকে 28টা লেটার আছে। এক একটা ল্যাঙ্গুয়েজে এক এক ধরনের লেটার বা বর্ণমালা থাকে। অ্যালফাবেট মানে বর্ণমালা, লেটার মানে বর্ণ।
তো থাকে। এই যে ভিন্ন ভিন্ন ভাষায় ভিন্ন ভিন্ন বর্ণমালা থাকে, এজন্য উচ্চারণের পার্থক্য তৈরি হয়। এই পার্থক্যটা দূর করার জন্য ইন্টারন্যাশনাল ফনেটিক্স অ্যালফাবেট আইপিএ নামের একটা আলাদা প্রতিষ্ঠান বা ইনস্টিটিউশন আছে, যেটা মেনটেন করে যদি ইংলিশে কথা বলা যায় সেটা সর্বজন স্বীকৃত বা সর্বজন গৃহীত হয়। অর্থাৎ আইপিএ এখানে এরা নিজস্ব একটা ফনিম বা ধ্বনি প্রদান করেছে। অর্থাৎ এটা লেটার না, এটাকে বলা হয় সাউন্ড। এই আইপিএ তে 20টা ভাওয়েল সাউন্ড আছে। এর ভিতরে আবার আহ 12টা মনোপথং, 8টি ডিপথং এরকম আছে। আর আপনার 24টা কনসোনেন্ট সাউন্ড আছে। টোটাল 44টা সাউন্ড আছে আইপিএ তে। এই 44টা সাউন্ড প্রত্যেকটা প্রত্যেকটা ওয়ার্ডকে কনভার্ট করে এই সাউন্ডে পরিণত করা যায়। এই সাউন্ড সম্পর্কে যদি কেউ কনসেপ্ট বা ধারণা রাখতে পারে, তাহলে তার প্রোনাউন্সিয়েশনটা সর্বজন স্বীকৃত, সব জায়গায় গৃহীত হয়। যেমন মনে করেন, আহ, আমি এটা নিয়ে আর কথা বলবো না এখন, এটা বললে আপনাদের ব্রেনে কাজ করবে না, আমি আইপিএল ক্লাস পরে নিব। তো যেমন মনে করেন, আহ, আমি একটা বাক্য লিখলাম, EDUCATION। এই বাক্যটা আমি যদি লেটার ধরি, মনে করেন আমি ফার্স্টে লিখছি কি, ই, এরপর হচ্ছে DU ডু, এরপর CA কে, TION টন। তাহলে ই ডু কে টন হয় না? মানে আমি যদি লেটার ধরে ধরে আমি যদি এটাকে উচ্চারণ করি, ইডুকেটন হয়। বা আমরা এডুকেশন বলতে অভ্যস্ত, কারণ আমরা জানি TION এটা আমরা শন বলি। বা এই ই এর উচ্চারণটা কি হয়, এ হয়। ই এর উচ্চারণটা কিন্তু এ হয়। তো এই যে ফাংশনটা, এইটা আমাকে বুঝতে হবে। এইটা না বুঝলে কখনোই এই ভাষাটাকে ডেভেলপ করা যায় না। যেমন মনে করেন, এই যে আমি বললাম যে কই লিখলাম, ই- এটাকে ইডুকেটন আমি বলবো যদি আমি লেটার ধরে ধরে বলি। বা আমরা যেটা বলতে অভ্যস্ত, এডুকেশন। কিন্তু এই লেটারটাকে, এই ওয়ার্ডটাকে আমি যদি আইপিএ তে কনভার্ট করি, এটার সাউন্ড গুলো কেমন হয় আমি যদি সাউন্ড গুলো আপনাদেরকে দেখাই। মনে করেন আমি গুগলে গিয়ে আমি লিখলাম যে আইপিএ কনভার্টার, যে কোনো একটা ওয়েবসাইটে গেলে এটা পাওয়া যায়, সার্চ দিলেই চলে আসে। এখন ওই যে এডুকেশন আমি এখানে লিখে শো ট্রান্সক্রিপশনে প্রেস করলাম, আমার এই যে এখানে উচ্চারণ সহ দিয়ে দিয়েছে। এবং এইটাকে আমি আপনাদেরকে দেখাচ্ছি। আহ, এটা নিয়ে আমি আর কথা বলিনি, কারণ এটা বলতে গেলে অনেক কিছু লাগতো, অনেক সময় চলে যেত। সো এই যে দেখেন, এই যে এডুকেশন আমি লিখলাম, আমার কথাটা একটু বোঝার চেষ্টা করেন। এইটা আমি যখন আইপিএ তে সার্চ দিয়েছি, আমার সেটা দেখতে এরকম হয়েছে। এবং এটা বিভিন্ন অক্সফোর্ড যে ডিকশনারি গুলো থাকে, ওই ওই অক্সফোর্ডের ডিকশনারি গুলোতেও এগুলো থাকে, দেওয়া থাকে প্রত্যেকটা লেটারের সাথে আইপিএ। তো এইখানে যেটা আমি লিখলাম, এই সাউন্ড গুলো যদি আমি আপনাদের বলি, যেমন এই যে প্রথমে যেটা লেখা আছে, এটা হচ্ছে এ সাউন্ড। এই যে এটা এ সাউন্ড, আমি এটা ব্ল্যাক করি তাহলে বুঝতে সহজ হবে। এটা এ সাউন্ড। এরপরে যেটা আছে, আন্ডারলাইনটা উঠবে না, হ্যাঁ। এরপর এই যে দেখেন ডি আর থ্রির মতো এই যে জড়ানো, এটাকে বলা হয় জ সাউন্ড। বাংলায় যে বর্গীয় জ আছে না, এটা জ সাউন্ড। দেন উ, এরপর উপরে একটা স্ট্রেস আছে, এখানে একটা প্রেসার দিতে হবে। এরপর ক, এরপর ই আই, এই দুই দুইটাকে একসাথে ডিপথং বলে এই। এরপরে এই যে এফ এর মতো একটা সাউন্ড দেখছেন আপনারা, বা সিম্বল, এটা হচ্ছে তালিবস্য। বাংলায় যে স আছে না, তালিবস্য, এই স সাউন্ড। এরপরে উল্টা দিকে ই দেখেন, এই যে মাথার উপর, এটা ওয়া, এটা হচ্ছে ওয়া। আর এরপর ন। অর্থাৎ এই যে প্রত্যেকটা সাউন্ডের নাম আমি বললাম না, এইটা আপনাদেরকে শিখতে হয়, তাহলে হয় কি সঠিক প্রোনাউন্সিয়েশন নেওয়া যায়। যেমন এইটার সঠিক প্রোনাউন্সিয়েশন হচ্ছে এ জু, এডুকেশন। এই এডুকেশনকে বা এডুকেটনকে আপনি যদি বলেন এডুকেশন, এডুকেশন, এ জু, জু খেইশন, তাহলে আপনার এই কথাটা সর্বজন স্বীকৃত, সব জায়গায় গৃহীত হয়। এইটা হচ্ছে একদমই পারফেক্ট প্রোনাউন্সিয়েশন। এই আইপিএ কেন শিখতে হয়, প্রোনাউন্সিয়েশন আর অ্যাকসেন্ট, বিষয়টা বোঝার চেষ্টা করেন। অনেকে বলে না যে আমি ব্রিটিশ প্রোনাউন্সিয়েশন শিখবো না আমেরিকান শিখবো, আমি অস্ট্রেলিয়ান শিখবো না কোন দেশেরটা আমি শিখবো, আমার কোনটা দরকার। বাংলাদেশের ন্যাশনাল কারিকুলাম ব্রিটিশ প্রোনাউন্সিয়েশন মেনটেন করে, কারণ এটা হচ্ছে এনসিয়েন্ট ল্যাঙ্গুয়েজ বা মেইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ। অথবা আপনি যদি শেখেন, এই ব্রিটিশটাই শিখতে হয়। আমেরিকানটা এখন অনেক বেশি প্রচলিত বা অনেক বেশি চলে। যেমন এই যে BUTTER, এইটা টি, এটাকে ফ্লাপ টি বলে। আমেরিকান প্রোনাউন্সিয়েশনে এটাকে বলে বার্ডার, বার্ডার।
হ্যাঁ, এই টটাকে ডর মতো বলে, WATER। এটাকে ব্রিটিশ প্রোনাউন্সিয়েশন বলে ওটা, ওটা, ওটা। দেখেন এই যে ওয়াটার বলছি না, WATER, এটাকে ব্রিটিশ প্রোনাউন্সিয়েশনে বলে ওটার, ওটার। মানে বোঝা যায় না এরকম ভাবে ওটার। আর আমেরিকান মানে আর এর উচ্চারণ তো হয়ই না, এটা হচ্ছে ওটার এরকম। আর ব্রিটিশ, সরি, আমেরিকান প্রোনাউন্সিয়েশনে বলে অর্ডার, অর্ডার, অর্ডার। এই টটা ডর মতো হয়ে যায় অর্ডার এরকম। র, র, আর এর উচ্চারণ হয় অর্ডার, অর্ডার। হ্যাঁ। আর ওয়াটার কথা বলে না, ব্রিটিশ বলে ওটার, ওটার। সো এরকম। সো এই যে এক একটা ল্যাঙ্গুয়েজে অ্যাকসেন্টের পরিবর্তন হয়, এটা কেন পরিবর্তন হয়? যেমন ফাদার, তাই না? আর এর উচ্চারণটা ব্রিটিশ প্রোনাউন্সিয়েশনে করে না, ফাদার বলে। সো এটা কেন হয়? মনে করেন ল্যাঙ্গুয়েজটা তো ইংলিশ, আমার ভিন্নতা আসছে কোথায়? অ্যাকসেন্টে। কোথায় ইংল্যান্ড আর কোথায় আমেরিকা, কোথায় অস্ট্রেলিয়া? ভাষা পরিবর্তনশীল, এটা হবে, এটা স্বাভাবিক। মনে করেন বাংলাদেশ ছোট একটা দেশ, কথাটা বোঝেন। বাংলাদেশ ছোট একটা দেশ। বাংলাদেশের এক একটা ডিভিশনে গেলে আপনি আঞ্চলিকতার পার্থক্য পাবেন না? বরিশালের মানুষের যে আঞ্চলিক ভাষা, সেটার সাথে ময়মনসিংহের ভাষা হিউজ ডিফারেন্স। তারাও বাংলায় কথা বলছে, এরাও বাংলায় কথা বলছে, বাট অনেক পার্থক্য। সিলেটের বাংলা আর চিটাগাংয়ের বাংলা আপনি মিলাতে পারবেন? কলকাতা, পশ্চিমবঙ্গের একটা বাংলা আছে, ওইটার সাথে আপনি বাংলাদেশের যে নোয়াখালীর বাংলা মিলাতে পারবেন? রাজশাহী অঞ্চলের যে বাংলাটা আছে, ওইটার সাথে কুমিল্লার বাংলা আপনি মিলাতে পারবেন? পুরান ঢাকার যে বাংলা অ্যাকসেন্টে কথা বলে মানুষ, ওইটার সাথে যশোরের বাংলা মিলাতে পারবেন? অনেক পার্থক্য। তো বাংলাদেশ ছোট একটা দেশ, যেখানে একটা ডিস্ট্রিক্ট বা ইভেন একটা ডিভিশনে গেলেই অ্যাকসেন্টের পরিবর্তন, সেখানে কোথায় ইংল্যান্ড আর কোথায় আমেরিকা? এটা তো পরিবর্তন হবে স্বাভাবিক, বিষয়গুলো বুঝতে হয়। তো মনে করেন বাংলাদেশে এক এক জায়গায় এক এক রকম অ্যাকসেন্ট, তাই না? এখন আপনি একটা কর্পোরেট অফিসে জব করেন ঢাকা শহরে, আপনার আরো 5জন কলিগ আছে। মনে করেন আপনার বাড়ি বরিশাল, একজনের বাড়ি ঢাকা, একজনের বাড়ি কুমিল্লা, একজনের বাড়ি রংপুর, একজনের বাড়ি রাজশাহী, একজন সিলেট। 5টা ডিভিশন থেকে, 5টা অঞ্চল থেকে 5জন মানুষ আপনার সাথে চাকরি করে ঢাকা শহরের একটা কর্পোরেট অফিসে, আপনার কলিগস। এক একজনের এক এক জায়গায় বাড়ি। আপনি যখন একটা ফর্মাল মিটিং এ বসবেন, আপনি কি তাদের সাথে আপনার ওই আঞ্চলিক ভাষায় কথা বলবেন? না। আপনি চেষ্টা করবেন একটা ফর্মাল ল্যাঙ্গুয়েজে কথা বলার, যাতে করে আপনার কথাটা সর্বজন স্বীকৃত হয়, সব জায়গায় গৃহীত হয়, প্রত্যেকে আপনার কথাটা ভালোভাবে বুঝতে পারে। তাহলে বাংলা আমাদের মাতৃভাষা, আমরা লেখাপড়া শেখার সঙ্গে সঙ্গে, শিক্ষিত হওয়ার সঙ্গে সঙ্গে এই ফর্মাল ল্যাঙ্গুয়েজটা অটোমেটিক্যালি আমাদের ভিতর এসে যায়। যেমন আমার হোম টাউন খুলনাতে, এখন আমি আপনাদের সামনে লেকচার দিচ্ছি, আপনারা আমার সামনে ক্লাস করছেন। এখানে আপনারা একজন ইন্ডিয়ার আসাম থেকেও আছেন, কলকাতা থেকেও আছেন, বরিশাল থেকে আছেন, ঢাকা থেকে আছেন, সিলেট থেকে আছেন, বগুড়া থেকে আছেন, রাজশাহী থেকে আছেন, বিভিন্ন অঞ্চলের আপনারা এখানে আমার পেইড কোর্সে ক্লাস করছেন, এখন ভর্তি হয়েছেন। তো আমি আপনাদের সামনে যে লেকচারটা দিচ্ছি, আমি যেটা বাংলায় বলছি, আমি এমন ভাবে কথাগুলো বলার চেষ্টা করছি যাতে করে আমার কথাগুলো আপনারা প্রত্যেকেই বুঝতে পারেন, নিতে পারেন, প্রত্যেকের কাছে সর্বজন স্বীকৃত হয়, গৃহীত হয়। আমার জায়গা থেকে আমি চেষ্টা করে যাচ্ছি। তারপরেও প্রত্যেকের আঞ্চলিক একটা টান থেকে যায়, তাই না? তারপরে আমি চেষ্টা করছি কিভাবে এমন ভাবে কথাগুলো বলার যাতে আমার কথাগুলো প্রত্যেকে বুঝতে পারে। তো এটা বাংলা আমার মাতৃভাষা, নেটিভ ল্যাঙ্গুয়েজ, লেখাপড়া শেখার সঙ্গে সঙ্গে, শিক্ষিত হওয়ার সঙ্গে সঙ্গে এটা অটোমেটিক্যালি না হয় আমার ভিতরে জেনারেট হয়ে যাচ্ছে। বাট ইংলিশের ক্ষেত্রে আপনি কি করবেন? মনে করেন বাইরের কেউ, বাইরের কোন একটা দেশের মানুষ বাংলা ভাষা শিখবে, তাকে আপনি বরিশালের বাংলা শেখাবেন, না খুলনার বাংলা শেখাবেন, না রাজশাহীর বাংলা শেখাবেন? এরকম তো হবে না। আপনি তাকে একটা ফর্মাল বাংলা শেখাবেন, এমন একটা, আবার এটাকে সাধু ভাষা বলতে যায়েন না। সাধু ভাষা কিন্তু অন্যরকম, যে করিয়াছিলাম, গিয়াছিলাম, থাকিয়াছিলাম, খেয়েছিলাম, এগুলো না। আমি জাস্ট বলছি যে এমন ভাবে তার কথাটা সে ডেলিভারি করবে বা বলবে যাতে করে অন্যরা বুঝতে পারে বা নিতে পারে। হ্যাঁ, একটা ফর্মাল ল্যাঙ্গুয়েজে কথা বলবে। এখন বাইরের কোনো কান্ট্রির মানুষকে যদি আপনি সেটা শেখাতে চান, কিভাবে আপনি শেখাবেন? যে কোনো একটা পার্টিকুলার অঞ্চলেরটা তো আপনি শেখাবেন না। এই জায়গার কারণে আইপিএ মেনটেন করতে হয়। অর্থাৎ আপনি ফরেনার, আপনার বাড়ি ইংল্যান্ডেও না, আমেরিকাতেও না, অস্ট্রেলিয়াতেও না। আপনি এমন একটা ইংলিশ শিখবেন, যে ইংলিশটা ইংল্যান্ডে গেলেও তারা বুঝবে, আমেরিকায় গেলেও তারা বুঝবে, অস্ট্রেলিয়ায় গেলেও তারা বুঝবে। এই ইংলিশ কোন ইংলিশ? এই ইংলিশটা যদি আপনি বলতে চান, আপনাকে আইপিএ মেনটেন করতে হবে। আইপিএ হচ্ছে একটা ইন্টারন্যাশনাল ইনস্টিটিউশন,
যারা নিজস্ব একটা ফোনিম বা ধ্বনি প্রদান করেছে, যেখানে 44টা ধ্বনি আছে, এইটা মেনটেন করে যে কোনো লেটারকে যে কোনো ভাষার যে কোনো শব্দকে কনভার্ট করা যায়। এটা যদি আপনি করতে পারেন, তাহলে সেটা সব জায়গায় গ্রান্টেড হয়। অর্থাৎ এই এডুকেশনকে ইডুকেটন বা এডুকেশন এগুলো না বলে যদি এডুকেশন, এটা আপনি আমেরিকায় গিয়ে বলেন, ইংল্যান্ডে গিয়ে বলেন, অস্ট্রেলিয়ায় গিয়ে বলেন, সব জায়গায় কারেক্ট। সব জায়গাতে এটা কারেক্ট, এটা ফর্মাল। এই জন্য আইপি এর উদ্ভব হয়। জানি না আপনারা বিষয়টা বুঝতে পারছেন কিনা। এই দেখেন, আমি যখন প্রোনাউন্সিয়েশনের ক্লাস নিয়ে থাকি, দেখি এখানে পাই কিনা, যদি পাই তো ভালো। আমি আপনাদের একটা ফাইল দেখাই। এই আইপি এর যে কনভার্ট, এই কনভার্টটা মূলত কিভাবে হয়। জাস্ট ওয়েট আ মিনিট, আমি জানি না এখানে পাবো কিনা। অনেকদিন আগে এখানে একটা ফাইল রেখেছিলাম, জাস্ট একটু সময় দিন। এই প্রোনাউন্সিয়েশনটা অনেক ভালোভাবে ডেভেলপ করতে হবে, এবং এটা আমি আপনাদেরকে করাবো, ধরে ধরে করাবো। বাট আগে আমরা একটু ল্যাঙ্গুয়েজটা শিখি। যখন মেইনলি আপনারা প্রত্যেকটা বিষয়ের উপর স্পিকিং করবেন, ইংলিশে প্রেজেন্টেশন দিবেন, কথা বলবেন, তখন এগুলো নিয়ে আর কোনো ধরনের প্রবলেম ফেস করতে হবে না। অনেক ভালোভাবে প্রত্যেকটা বিষয় দেখাবো, ধারাবাহিকভাবে ডেভেলপ করানোর চেষ্টা করব। জাস্ট ওয়েট আ মিনিট, আমি একটু দেখি পাই কিনা। আহ সার্চের অপশন আছে, দেখেন। উম, এই দেখেন, স্ক্রিন দেখতে পারবেন, দেখছেন? এই যে একটা পিডিএফ দেখছেন, এইখানে কোনো ইংলিশ লেখা নেই, এগুলো সব আইপিএ লেখা। এই আপনি যদি পড়তে সক্ষম হন, সব আইপিএ, মানে এগুলো সব সাউন্ড, নট লেটার। এইগুলো যদি আপনি পড়তে সক্ষম হন, আপনার উচ্চারণ কারেক্ট। এখানে কি লেখা আছে জানেন? আই অ্যাম আ স্টুডেন্ট, শি ইজ মাই ফ্রেন্ড, হি ইজ আ টিচার, দিস ইজ মাই বুক, দ্যাট ইজ ইয়োর পেন, হোয়াট ইজ ইয়োর নেম, হোয়াট ইজ ইয়োর নেম, নেম নট নেম। দেখছেন? এবার দেখেন এরকম, এই যে সব দেওয়া আছে আবার। তো এবার এগুলোর পরে, ও, এখানে দেখেন, কই গেল, এই যে I get up early in the morning. I get up early in the morning. She goes to school every day. Huh? He plays football. He plays football. They are my parents. They are my parents. They are my parents. So they are my parents. Okay? The sky is blue. Birds can fly. Water is essential for life. কি লেখা জানেন এটা? ওয়াটার ইজ এসেনশিয়াল ফর লাইফ, অর্থাৎ পানি জীবনের জন্য প্রয়োজনীয়। ওয়াটার ইজ এসেনশিয়াল, এসেনশিয়াল, শিয়াল বলি না, এটা হচ্ছে শল, ফর লাইফ। অর্থাৎ এইগুলো দেখলে, আমি যখন ইউনিভার্সিটির ফার্স্ট ইয়ারে ছিলাম তখনই আইপিএ কোর্স ছিল আমার। সো এইগুলো মেনটেন করে যদি আপনি সঠিকভাবে উচ্চারণ করেন, তাহলে সেটা সর্বজন স্বীকৃত হয়, সর্বজন গৃহীত হয়। প্রোনাউন্সিয়েশন মূলত এইটাই। এই দেখেন, এই সব আইপিএ, আইপিএ ট্রান্সক্রিপশন ফনেটিক্স ভার্সন। এভরি ডে আই ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং at 6 o'clock. I brush my teeth and take a shower. After that, I have my breakfast. Okay? So এগুলো ইজি বিজি ইজি বিজি মনে হচ্ছে আপনাদের কাছে, বা হতে পারে, বাট এইটা যদি কেউ করতে সক্ষম হন, তার প্রোনাউন্সিয়েশনটা, ওই যেটা বললাম, আমেরিকায় যে বলেন বা ইংল্যান্ডে গিয়ে বলেন, এটা সর্বজন স্বীকৃত, সব জায়গায় গৃহীত হয়। এইটাই হচ্ছে আইপিএ। আমি কি মোটামুটি একটা কনসেপ্ট বা ধারণা আপনাদের দিতে পারলাম? আজকে যে শিখে নিতে হবে এরকম না, বাট বুঝতে পারছেন বিষয়গুলো আসলে কি? জি হ্যাঁ, স্যার।
আচ্ছা আচ্ছা। বুঝতে পারছি বুঝতে বিষয়গুলো পারছি। হচ্ছে এরকম, এগুলো বুঝতে হবে, নিতে হবে। এরকম ডিটেলসে বা ভেঙে ভেঙে সবাই দেখায় না। ইভেন বাংলাদেশে ফনেটিক্স এর ক্লাস খুবই কম টিচার নেয়, সবাই পারে না, জানে না, ফনেটিক্স এর উপর কনসেপ্ট রাখে না। কারণ এটা অতটাও সহজ না, এবং নিলেও বাংলাদেশের এক একটা ফনেটিক্স কোর্সের দাম 15,000 20,000 টাকা পর্যন্ত। আপনারা অনেক ফেমাস নাম করা ইংলিশ টিচার দেখবেন, লক্ষ লক্ষ সাবস্ক্রাইবার ফলোয়ার, তারা ফনেটিক্স এর ক্লাস নিতে পারে না। কারণ এই ক্লাসগুলো তারা বোঝে না, এবং স্টুডেন্টরা এগুলো করতে চায় না। বাট ইংলিশে প্রফেশনাল বা এক্সপার্ট হতে গেলে ফনেটিক্স এর উপর ভালো একটা কনসেপ্ট বা ধারণা থাকা লাগে। আমার প্রোনাউন্সিয়েশন ভালো হয় না, এর কারণ হচ্ছে আমি বাংলায় লেকচার দিই, ইংলিশে লেকচার দিই, এই যখন মিক্সড করে কথা বলা হয়, তখন ইংলিশে কথা বলতে গেলে স্ট্রেস আনস্ট্রেস এর ব্যবহার করতে হয়। বাট আপনি আমাকে একটা নিউজ পেপার পড়তে দেন, আমি যদি ব্রিটিশ অ্যাকসেন্ট বা আমেরিকান অ্যাকসেন্টে পড়তে না পারি, তখন আপনি বলবেন, মানে একাধারে যদি ইংলিশে আমি কথা বলি বাংলা ইউজ না করে, তাহলে আমি ওই অ্যাকসেন্টে কথা বলতে পারবো, এই প্র্যাকটিস আমার আছে। কিন্তু যখন ওই দুটো ল্যাঙ্গুয়েজ আমি কথা বলছি বা মিক্সড করে এই যে আপনাদের সামনে লেকচার দিচ্ছি, তখন ওই ইংলিশ ভালোভাবে ব্যবহার করা যায় না। আমার কথা বুঝতে পারছেন আমি কি বললাম? বুঝতে পারছেন? এটা স্বাভাবিক, জি স্যার। এরকম হয়। জি বিষয়টা স্যার, হচ্ছে বুঝতে পারছি। ওইখানে স্ট্রেস আনস্ট্রেসের ব্যবহার করতে হয়। বাট এই প্রোনাউন্সিয়েশন যদি কেউ শিখতে চান, যদি কেউ করতে চান, যদি কারো আগ্রহ থাকে খুব বেশি, আপনারা জানাবেন, আমি এগুলো আপনাদের করাই দেব। তো কোনো টাকা পয়সা লাগবে না, আমি বলছি না যে এটা আলাদা করে টাকা দিয়ে করতে হবে, মানে এই কোর্সের ভিতরেই থাকবে। বাট আমি এটা এই জন্য বলছি, সবাই এটার প্রতি আগ্রহ দেখায় না, নিতে চায় না। বুঝতে পারছেন? বিষয়টা হচ্ছে এই জন্য আমারও ওইরকম দেখাতে ইচ্ছা হয় না। হ্যাঁ, বিষয়টা হচ্ছে এই। কিন্তু আমার কোর্সের ভিতর এটা আছে, আমি রাখি, আমি এটা চেষ্টা করি নেওয়ার, বা যারা আগ্রহী থাকে তাদেরকে এটা দেখাই। তো যাই হোক, আহ, আহ, আমি আপনাদের হোম টাস্ক আমি একটু বলে রাখি। আপনারা কিন্তু এটা প্র্যাকটিস করবেন। আমি আপনাদের সিম্পল যতটুকু বললাম যে ইংলিশের যে 26টা লেটার আছে, আমি ওইগুলো নিয়ে বলতেই চাইনি, প্রোনাউন্সিয়েশন নিয়ে আজকে কোনো কিছু, ওই আইপিএ নিয়ে, তারপরে বলে ফেললাম। তো আমি যেটা বললাম, এইখানে যে 26টা লেটার দেওয়া আছে, এইগুলো এখানে যেভাবে লেখা আছে, যে কয়টা চেঞ্জ, এই চেঞ্জ দেখে দেখে আপনারা এই টাং টুইস্টার গুলো প্র্যাকটিস করবেন, এবং হোয়াটসঅ্যাপে আপনাদের যে দেখবেন রেকর্ডিং যে অপশন আছে, অডিও রেকর্ড, ওইটাতে প্রেস করে লাউডলি পড়ে আপনারা এগুলো রেকর্ড করে আমাকে পাঠাবেন। আমি একটু দেখবো কে কেমন প্রোনাউন্সিয়েশন করছেন। ঠিক আছে? আপনাদের এই হোম টাস্কটা থাকবে, আপনারা একটু মনে রাখেন। আচ্ছা, এরপরে যে বিষয়টা আমি বলছিলাম সেটা হচ্ছে, হাউ ক্যান ইউ স্টার্ট লার্নিং ইংলিশ। আমাদের মেইন বিষয়টা কি হবে? আপনারা যে আমার কোর্সে ভর্তি হয়েছেন, ক্লাস করছেন, করবেন, আমি আপনাদের বলছিলাম ফার্স্টে 10টা গ্রামার ক্লাস থাকবে, মানে বেসিক গ্রামারের উপর কিছু ক্লাস থাকবে, যেটা আপনার ভিত্তি মজবুত করার জন্য, আপনার ক্রিয়েটিভ ডেভেলপমেন্টের জন্য। এরপরে স্পোকেনের ক্লাস থাকবে 30টা, দেন রাইটিং, কনভারসেশন, প্রেজেন্টেশন, ট্রান্সলেশন। আমরা ধারাবাহিকতা মেনটেন করে এগোবো। সো এই ধারাবাহিকতা মেনটেন করতে গেলে আমাদের মেইনলি কোন জায়গাগুলোর উপর ফোকাস করতে হবে বা কনসেপ্ট রাখতে হবে, সেটা নিয়ে যদি একটু কথা বলি, আপনারা যারা ফ্রি ক্লাস করছিলেন তাদের বুঝতে অনেক সহজ হবে বিষয়গুলো। তো দেখেন, প্র্যাকটিক্যাল ওয়ে অফ লার্নিং ইংলিশ। যেমন আমি আপনাদেরকে প্রত্যেকটা ক্লাসে একটা পার্টিকুলার স্ট্রাকচার নিয়ে কথা বলতাম। আমি বলেছিলাম যে ইংলিশে যে কোনো একটা সেন্টেন্স বা বাক্য তৈরি করতে গেলে মেইনলি আমাদের একটা পার্টিকুলার স্ট্রাকচার মেনটেন করতে হয়। এই স্ট্রাকচারটা হচ্ছে, ফার্স্ট অফ অল, উই নিড আ সাবজেক্ট ফর মেকিং এনি কাইন্ডস অফ ইংলিশ সেন্টেন্সেস। এই সাবজেক্টের জায়গায় নাউন অথবা প্রোনাউন থাকে, প্লাস ভার্ব, দেন এক্সটেনশন। আমরা অনেকেই মনে করি একটি সেন্টেন্স বা বাক্যের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। বাট অবজেক্ট না, এটা হচ্ছে কি হবে, এক্সটেনশন। এই এক্সটেনশনের জায়গায় অবজেক্ট থাকতে পারে, কমপ্লিমেন্ট থাকতে পারে, অথবা অ্যাডভার্বিয়াল ফ্রেজ থাকতে পারে। এই অবজেক্ট, কমপ্লিমেন্ট বা অ্যাডভার্বিয়াল ফ্রেজগুলো কি, এগুলো আমি আপনাদেরকে বলেছিলাম। আহ, দেখেন, সেন্টেন্স তৈরি করা কঠিন কিছু না। সাবজেক্ট কি? সাবজেক্ট মানে একটা কথা যখন বলা হয়, একটা কাজ যখন করা হয়, কেউ তো একজন করে, কেউ তো একজন বলে। একটা বাক্যের সাবজেক্ট কিন্তু এইভাবে একটা নির্দিষ্ট সার্কেলের ভিতর থাকে, হয় আই হবে, না হলে উই, না হলে ইউ, না হলে হি, সি, দে। এগুলোর একটা না একটা হবে সাবজেক্ট, তাই না? এরপরে আমাকে ভার্ব বসাতে হয়। ইভেন আমি এটাও বলছিলাম, যারা ভোকাবুলারি যে দুর্বল, ভোকাবুলারি বলতে আমাদের মূলত ভার্ব রিলেটেড ভোকাবুলারি শিখতে হয়। যার যত বেশি ভার্ব সম্পর্কে কনসেপ্ট থাকে, সে তত দ্রুত ল্যাঙ্গুয়েজটা ডেভেলপ করতে পারে। ভার্ব সম্পর্কে ভালো একটা কনসেপ্ট বা ধারণা আমাদের রাখতে হয়। এবং আমি এটাও বলছিলাম, সাবজেক্ট আর ভার্ব পাশাপাশি বসাতে পারলে বাকি অংশটা অটোমেটিক্যালি চলে আসে। যেমন আই ইট, আমি খাই, কি খাই? আপনি ভাত খান, ডাল খান, রুটি খান, যা খান আপনি বসান। উই প্লে, আমরা খেলি, কি
খেলি, আপনি ফুটবল খেলেন, ক্রিকেট খেলেন, লুডো খেলেন, দাবা খেলেন, যেটা খেলেন বসান, অর্থাৎ সাবজেক্ট আর ভার্ব পাশাপাশি বসালে বাকি অংশটা সিচুয়েশন অনুযায়ী হয়ে যায়। ইউ ডু দ্য ওয়ার্ক, তুমি কাজ করো। সে ড্রস, সে আঁকে, মানুষ আঁকে কি? সে ড্রস আ পিকচার। দে গো, তারা যায়। দে গো টু স্কুল, তারা স্কুলে যায়। হ্যাঁ, রহিম লার্নস, রহিম শেখে। রহিম কি শেখে? রহিম রহিম লার্নস ইংলিশ, রহিম ইংরেজি শেখে। করিম স্পিক্স, করিম বলে, কি বলে? করিম স্পিক্স ইংলিশ, করিম ইংরেজি বলে। অর্থাৎ সাবজেক্ট আর ভার্ব পাশাপাশি বসালে বাকিটা অটোমেটিক্যালি চলে আসে। তো আমরা হচ্ছে সব দিন এরকম ছোট ছোট সেন্টেন্স বা বাক্য তৈরি করতে অভ্যস্ত, যে আমি ভাত খাই, আমরা ফুটবল খেলি, তুমি কাজ করো, সে ছবি আঁকে, তারা স্কুলে যায়। এবং এইভাবেই প্র্যাকটিস করি, একটা সেন্টেন্সকে বড় করতে পারি না, লং করতে পারি না, বা বড় করার বা লং করার চেষ্টা করি না। এইটা আমাদের করতে হবে। আমরা যারা ছোট ছোট সেন্টেন্স লিখে থেমে যাই বা বলে থেমে যাই, সেন্টেন্সকে অর্গানাইজ করতে পারি না, সেন্টেন্স বা বাক্যের ভিতর এক্সট্রা ইনফরমেশন নিয়ে আসতে পারি না, সেইটা কিভাবে নিয়ে আসতে হয়? আমি বলছিলাম এই অ্যাডভার্বিয়ালস ব্যবহারের মাধ্যমে। অর্থাৎ সাবজেক্ট কি, এটা তো আপনারা বুঝতে পারছেন, আই, উই, ইউ, হি, সি, দে, এগুলোই সাবজেক্ট, এগুলোই নাউন প্রোনাউন। ভার্ব কি? ভার্ব মানে যেটা অ্যাকশন দেয়, যেটা কাজ করা বোঝায়। এই যে ইট, প্লে, ডু, ড্রা, গো, এগুলো হচ্ছে ভার্ব। দেন এই অবজেক্টটা কি? আমি কি বলছিলাম? যদি কোনো বাক্যের ভার্বকে হোয়াট অ্যান্ড হুম, কি বা কাকে দ্বারা প্রশ্ন করা হয়, তাহলে অবজেক্ট পাওয়া যায়। অবজেক্ট কাকে বলে? বাক্যের ভার্বকে প্রশ্ন করতে হয় কি বা কাকে দ্বারা। আমি খাই, কি খাই? ভাত খাই। অবজেক্ট দুই প্রকার, একটা হচ্ছে ডাইরেক্ট বা বস্তুবাচক অবজেক্ট, আর একটা ইনডাইরেক্ট বা ব্যক্তিবাচক অবজেক্ট। ভার্বকে হোয়াট দ্বারা প্রশ্ন করলে ডাইরেক্ট বা বস্তুবাচক অবজেক্ট পাওয়া যায়, হুম দ্বারা প্রশ্ন করলে ইনডাইরেক্ট বা ব্যক্তিবাচক অবজেক্ট পাওয়া যায়। তাহলে অবজেক্ট কাকে বলে? ভার্বকে যদি আপনি কোশ্চেন করেন কি দিয়ে, হোয়াট অথবা হুম, এই দুটো ওয়ার্ড দিয়ে। এরপর কমপ্লিমেন্টটা কি জানেন? কমপ্লিমেন্টের মানে হচ্ছে পরিপূরক। এমন কোনো বাক্য যে বাক্যে সাবজেক্ট এবং এক্সটেনশনে একই ব্যক্তি বা বস্তু থাকে। হ্যাঁ, একজন আরেকজনের পরিপূরক হিসেবে কাজ করে। মূলত অ্যাম, ইজ আর ওয়াজ আর যদি কোনো বাক্যে মেইন ভার্ব হিসেবে থাকে, সেটাই কমপ্লিমেন্ট। মনে করেন আমি যদি বলি হি ইজ আ টিচার। হ্যাঁ, দেখেন যে লোকটা হি, সেই লোকটাই টিচার। যে টিচার সেই হি, এখানে ইজটা মেইন ভার্ব, এই ছাড়া আর কোনো ভার্ব নেই। অ্যামিজার থাকলে অনেকেই মনে করে সেটা কন্টিনিউয়াস টেন্স, বাট না, এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, জাস্ট বি ভার্বের প্রেজেন্ট ফর্ম এখানে আছে। দে আর ফার্মার, মনে করেন আমি বললাম তারা কৃষক। যারা দে, তারাই ফার্মার, যারা ফার্মার তারাই দে। সো সাবজেক্ট এবং এক্সটেনশনে একই ব্যক্তি বা বস্তু থাকলে এই যে বাক্যগুলো দেখছেন, এটাকেই মূলত কমপ্লিমেন্ট যুক্ত সেন্টেন্স বলে। এরপর অ্যাডভার্বিয়ালসটা কি? কোনো বাক্যের ভার্বকে যদি কোথায়, কখন, কিভাবে, কেন দ্বারা প্রশ্ন করা হয়, তাকে অ্যাডভার্ব বলে। একটা বাক্যের ভার্বকে আপনি যদি হাউ, আবারও বলছি হাউ, হোয়ার, হোয়েন এবং হোয়াই, এই ওয়ার্ডগুলো দ্বারা কোশ্চেন করেন, তাহলেই মূলত অ্যাডভার্বিয়াল ফ্রেজ পাওয়া যায় বা অ্যাডভার্বিয়াল রিলেটেড ওয়ার্ড পাওয়া যায়। আর এইটাকে ব্যবহার করেই মূলত যে কোনো শর্ট সেন্টেন্স বা ছোট সেন্টেন্সকে বড় সেন্টেন্স বা বাক্যে পরিণত করা যায়। আই ইট রাইস, আমি ভাত খাই। হাউ ডু আই ইট রাইস, আমি কিভাবে ভাত খাই? আমি যদি বলি আই ইট রাইস ভেরি স্লোলি, আমি খুব ধীরে সুস্থে ভাত খাই। দেখেন, বাক্যটা কিন্তু আমার রাইস পর্যন্ত ছিল, এখান থেকে একটু বড় হলো। কিভাবে? ভার্বকে কোশ্চেন করে। ভার্ব কোনটা? ইট। ইট মানে কি? খাওয়া। ওইটাকে কি দিয়ে কোশ্চেন করলাম? হাউ দিয়ে। অর্থাৎ খাওয়ার সময় আমার বিহেভিয়ারটা কেমন, আমার ম্যানারটা কেমন, আমার আচরণটা কেমন। ওয়ার ডু আই ইট রাইস, আমি কোথায় ভাত খাই? অ্যাট হোম, আমি বাড়িতে ভাত খাই। সো আমার বাক্যটা আরেকটু বড় হলো। এইটাকে কি বলা হয়? অ্যাডভার্ব অফ প্লেস। অ্যাডভার্ব অফ প্লেস, ওয়েন ডু আই ইট রাইস, আপনি যে ভাত খান, আপনি কখন ভাত খান? আমি দিনে 3 বার ভাত খাই। আমি যদি বলি 3 times a day, 3 T H R E E, 3 times a day, আমি দিনে 3 বার ভাত খাই। তাহলে কি লিখলাম? আই ইট রাইস ভেরি স্লোলি অ্যাট হোম 3 times a day, আমি খুব ধীরে সুস্থে আমার বাড়িতে বসে দিনে 3 বার ভাত খাই। আমার বাক্যটা আরো একটু বড় হলো, তাই না? এটা কিভাবে পাচ্ছি আমি? ওই যে ইট মানে খাওয়া, ওইটাকে প্রশ্ন করছি কিভাবে, কখন, কেন। কেন ভাত খাই? ওয়াই ডু আই ইট রাইস, আমি আমার শরীরে শক্তি পাওয়ার জন্য, শক্তি যোগানোর জন্য ভাত খাই। ক্যান সে টু গেট এনার্জি ইন মাই বডি, আমার শরীরে শক্তি যোগানোর জন্য, শক্তি পাওয়ার জন্য আমি ভাত খাই, টু গেট এনার্জি। তাহলে আমি কি লিখলাম? প্রথমত ভেরি স্লোলি, আই ইট রাইস, আমি ভাত খাই ভেরি স্লোলি। এরপর কি? অ্যাট হোম।
অ্যাট হোম, এটা হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার, দেন অ্যাডভার্ব অফ প্লেস, 3 times a day, এটা হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ টাইম, দেন টু গেট এনার্জি ইন মাই বডি, এটা হচ্ছে অ্যাডভার্ব অফ রিজন। বাক্যটা ছিল কোন পর্যন্ত? রাইস পর্যন্ত, এখান থেকে এই বডি পর্যন্ত আনলাম। এটা কোনো কমপ্লেক্স বা কম্পাউন্ড সেন্টেন্স না, এখানে কোনো অ্যান্ড অর বাট দো অলদো হোয়েন ইফ এগুলো যুক্ত করা না, এটা জাস্ট একটা সিম্পল সেন্টেন্স, একটাই সাবজেক্ট একটাই ভার্ব, বাট কত বড় হয়েছে কিভাবে? অ্যাডভার্বিয়াল ফ্রেজের ব্যবহারের মাধ্যমে। এটা হচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিং ডেভেলপ করার খুব ইফেক্টিভ একটা টেকনিক বা স্ট্র্যাটেজি। হ্যাঁ, রাইটিং এ যারা দুর্বল, যারা ছোট ছোট সেন্টেন্স লিখে বা বলে থেমে যান, তারা এই টেকনিকটা যদি অ্যাপ্লাই করেন, যে কোনো শর্ট সেন্টেন্সকে লং সেন্টেন্সে পরিণত করতে পারবেন। উই প্লে ফুটবল, আমরা ফুটবল খেলি। হাউ ডু উই প্লে ফুটবল? উই প্লে ফুটবল ভেরি পলাইটলি, আমরা খুবই ভদ্রতার সাথে ফুটবল খেলি, খেলার মাঠে আমরা মারামারি করি না, হ্যাঁ ফাউল করি না। এটাকে বলা অ্যাডভার্ব অফ ম্যানার। হোয়ার ডু উই প্লে ফুটবল? অন দ্য ফিল্ড, আমরা মাঠে ফুটবল খেলি, FIELD। এটাকে বলে অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ প্লেস ভেরি পলাইটলি, অ্যাডভার্ব অফ ম্যানার। হ্যাঁ, অন দ্য ফিল্ড, এটা হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ প্লেস। এবার আপনি যে ফুটবল খেলেন, আপনি কখন ফুটবল খেলেন? ওয়েন ডু ইউ প্লে ফুটবল? আমি যদি বলি বিকালবেলা ফুটবল খেলি, ইন দ্য আফটারনুন, আমার বাক্য কিন্তু বড় হচ্ছে। ছিল কোন পর্যন্ত? ফুটবল পর্যন্ত। আপনি কেন ফুটবল খেলেন? শরীরটাকে ফিট রাখার জন্য বা শরীর চর্চা করার জন্য, টু ডু ফিজিক্যাল এক্সারসাইজ। সো এইভাবে যে কোনো শর্ট ইংলিশ সেন্টেন্সকে লং সেন্টেন্সে পরিণত করা যায় অ্যাডভার্বিয়াল ফ্রেজের ব্যবহারের মাধ্যমে। এই জন্য আমি বলছি যে কোনো একটা সেন্টেন্স বা বাক্য তৈরি করতে গেলে মেইনলি এই স্ট্রাকচারটা মেনটেন করতে হয়। ফার্স্টে একটা সাবজেক্ট, সাবজেক্টের জায়গায় নাউন অথবা প্রোনাউন থাকে, দেন ভার্ব, দেন এক্সটেনশন। এক্সটেনশনের জায়গাটাতে অবজেক্ট, কমপ্লিমেন্ট অথবা অ্যাডভার্বিয়াল বসে। অবজেক্ট কাকে বলে? বাক্যের ভার্বকে হোয়াট অ্যান্ড হুম দ্বারা কোশ্চেন করলে অবজেক্ট পাওয়া যায়। কমপ্লিমেন্ট কাকে বলে? যদি এমন কোনো বাক্য থাকে যেখানে সাবজেক্ট এবং এক্সটেনশন একই ব্যক্তি বা একই বস্তু, মূলত এমন কিছু বাক্য যে বাক্যে অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর মেইন ভার্ব হিসাবে কাজ করে, সেটাকে কমপ্লিমেন্ট যুক্ত সেন্টেন্স বলে। ওইগুলোকে কিন্তু কোশ্চেন করে আর বড় করা যায় না। আর কারণ ওই অ্যামিজারকে আপনি কিভাবে কোশ্চেন করবেন? আর হচ্ছে অ্যাডভার্বিয়ালস কাকে বলে? কোনো বাক্যের ভার্বকে, মানে যেগুলো প্রিন্সিপাল ভার্ব থাকে, ইট, প্লে, ডু, হাউ, হোয়ার, ওয়েন, হয়, এই ওয়ার্ডগুলো দ্বারা যদি কোশ্চেন করেন, যে উত্তরটা পাওয়া যায় তাকে অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলে। অ্যাডভার্বিয়াল মানে কি? ভার্বকে অ্যাড করা, ভার্ব সম্পর্কে অতিরিক্ত তথ্য দেওয়া, ভার্ব সম্পর্কে ইনফরমেশন দেওয়া, ভার্বকে বাড়িয়ে বলা। সো এইভাবে একটা সেন্টেন্স বা বাক্য ইংলিশ ল্যাঙ্গুয়েজে অর্গানাইজড হয়। ইংলিশে প্রতিটা সেন্টেন্স তৈরি করতে গেলে সাবজেক্টের পরেই ভার্ব ইউজ করতে হয়। এই ভার্বের জায়গার উপর খেয়াল রাখতে হবে বা ফোকাস রাখতে হবে। এইটা গেল একটা সাইড, কিভাবে আমরা রাইটিং এর জায়গাটাকে ডেভেলপ করতে পারি। হ্যাঁ, আরেকটা সাইড কি জানেন? স্পোকেন ইংলিশ। স্পোকেন ইংলিশটা কি? আমরা ইংলিশে কথা বলতে পারি না কেন? কথা বলতে গেলে মূলত কোথায় প্রবলেম ফেস করি? স্পিকিং এর জায়গাটা মূলত কি? এখানে আমি কি বলছি, মনে করেন এই যে বাক্যগুলো আপনি দেখছেন, এই বাক্যগুলো যারা টেন্স জানেন বা বোঝেন, আমি যদি বলি কোন টেন্সে লেখা আছে, আপনি কি বলবেন? আই ইট রাইস, আমি ভাত খাই, আমরা ফুটবল খেলি, তুমি কাজ করো, সে ছবি আঁকে, সে স্কুলে যায়। অর্থাৎ একটা কাজ কেউ অ্যাজ ইউজুয়াল করে, রেগুলার ওয়েতে করে, প্রতিদিন হয়, সাবজেক্টের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, হ্যাবিচুয়াল কোনো ফ্যাক্ট, এই সবগুলোই হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স। বাট আপনি যখন কারোর সাথে ইংলিশে কমিউনিকেশন করবেন, কনভারসেশন করবেন, স্পিকিং করবেন, একটা স্টেবল টাইমে কথাকে রেখে এগোতে পারবেন না। ইউ হ্যাভ টু চেঞ্জ ইউর টাইম, ইউ হ্যাভ টু চেঞ্জ ইউর সেন্স অর থট। আপনাকে সময়ের পরিবর্তন করতে হবে, বিভিন্ন টাইমে কথা বলতে হয়। এই টাইমে কথা বলার জন্য আমরা টেন্স শিখি, আমরা প্রত্যেকেই জানি টেন্স একটা কম্পালসারি টপিক। স্পোকেন ইংলিশটা মূলত কি? আমরা জানি যে টেন্স একটা কম্পালসারি টপিক। টেন্স মানে কি? কাল বা সময়। টেন্স ইংলিশ ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করতে গেলে শিখতে হয়। না। আমরা জানি ইংলিশে 3 প্রকার টেন্স আছে, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। প্রত্যেকটা টেন্সের 4টা করে পার্ট আছে, ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। টোটাল ইংলিশ ল্যাঙ্গুয়েজে টেন্সের স্ট্রাকচার 3 4 12টা। যদি 12টা টেন্সের স্ট্রাকচার জানেন, আপনি 12টা টাইমে একটা পার্টিকুলার কথাকে নিতে পারবেন বা বলতে পারবেন। আমরা ইংলিশে কথা বলতে পারি না কেন জানেন? স্পিকিং করতে পারি না কেন জানেন? আমি যে টাইমে একটা কথাকে ভাবতেছি, সেটা ইংলিশে হোক বা বাংলায় হোক, যে টাইমে একটা কথাকে ভাবতেছি এবং বলতে চাচ্ছি বা বলতে যাচ্ছি, সেই টাইম অনুযায়ী ইনস্ট্যান্টলি সঠিক টেন্সের স্ট্রাকচার আমরা ব্যবহার করতে পারি না। অর্থাৎ টেন্সের স্ট্রাকচার মানে কি জানেন? ভার্বের ফর্ম। এক একটা টেন্সের স্ট্রাকচারে এক এক ধরনের ভার্বের ফর্ম বসে মূলত কথার কালের বা সময়ের পরিবর্তন হয়। ভার্ব,
এখানে অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্বের ফর্মের চেঞ্জ হয়। মনে করেন আমি একটা পার্টিকুলার ভার্ব নিলাম, কথাটা বলছেন, আমি এটা দেখিয়েছি আপনাদের ফ্রি ক্লাসে, হয়তো সবাই সেটা করতে পারেননি, বাট যারা করছিলেন তারা জানেন। এই যে ইট, ইট মানে আমরা কি জানি? ইটের বাংলা অর্থ কি? খাওয়া। ইট মানে কি? খাওয়া। এখন মনে করেন দুইজনের ভিতরে একটা কনভারসেশন, এ এবং বি, দুটো মানুষ কথা বলছে। এ বি কে, এ এবং বি দুইজন বন্ধু, একটা মেসে থাকে, পড়াশুনো করে একসাথে। তো এ বাইরে থেকে এসে বি কে জিজ্ঞাসা করছে যে তুমি কি রাতে ভাত খেয়েছো? সন্ধ্যাবেলায় গিয়েছিল, বাইরে থেকে বাসায় আসছে, এসে বলছে যে তুমি কি রাতে ভাত খেয়েছো? হ্যাভ ইউ ইটেন রাইস এট নাইট? হ্যাভ ইউ ইটেন রাইস এট নাইট? এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স একটা সেন্টেন্স। হ্যাভ ইউ ইটেন রাইস? তুমি কি খেয়েছো? বি উত্তর দিচ্ছে আমি খাইনি। এটা প্রেজেন্ট পারফেক্ট, খেয়েছো, গিয়েছো, করেছো। বি বলছে আই হ্যাভ নট ইটেন রাইস, আমি ভাত খাইনি। এবার বি আবার উল্টে একে প্রশ্ন করছে যে তুমি কি এখন ভাত খাইতেছো, মানে তুমি কি এখন ভাত খেতে যাচ্ছ, এখন খাবে, তুমি কি এখন খাইতেছো? অর্থাৎ আর ইউ ইটিং, আর ইউ ইটিং রাইস নাও? তুমি কি এখন ভাত খাচ্ছো বা ভাত খাইতেছো? কে বলছে? বি বলছে। কাকে? এ কে। এ আবার বলছে যে আমি সকালে খেয়েছিলাম, এখন আর খাবো না। আই এইট রাইস ইন দা মর্নিং, আই উইল নট ইট নাও, আমি এখন খাবো না। এই যে দুইজনের ভিতরে একটা কথোপকথন, এ এবং বি দুজনের ভিতরে একটা কনভারসেশন আপনারা এখানে দেখলেন। এখানে একটা কমন ভার্ব আমি প্রতিটা বাক্যে ব্যবহার করছি, সেটা কি? ইট। ইট মানে খাওয়া। কিন্তু কোথাও আমি খাওয়া শব্দটাকে মানে জাস্ট এই ইট কোথাও রাখিনি, দেখেন কোথাও লিখছি ই এ টি ই এন ইটেন, কোথাও লিখছি ই এ টি আই এন জি ইটিং, কোথাও লিখছি এ টি ই এইট, কোথাও লিখছি উইল নট ইট বা উইল ইট। এটা আমি কেন লিখলাম? আমি দুইজনের ভিতরে যখন এই কনভারসেশনটা তৈরি করলাম, প্রত্যেকটা জায়গায় খাওয়া শব্দটাই ব্যবহার করছি ভার্ব হিসাবে, কিন্তু আমার সময়ের পরিবর্তন হয়েছে। আমি কোথাও বলছি খেয়েছেন, আবার বলছি খাচ্ছেন, আবার বলছি আমি খেয়েছিলাম, আবার বলছি খাবো না। অর্থাৎ এই খাওয়ার কথাটাকে এই যে বিভিন্ন টাইমে আমি নিলাম, এই টাইমে নেওয়ার কারণে আমার এই ভার্বের ফর্মের পরিবর্তন করতে হলো। এই পরিবর্তনটা আমরা যখন ইংলিশ স্পিকিং করতে যাই, ইনস্ট্যান্টলি আমরা করতে পারি না। এই জায়গাটাই আমরা প্রবলেম ফেস করি বলেই স্পোকেন ইংলিশে আমাদের আমরা দুর্বলতা বোধ করি, বা আমরা ইংলিশে কথা বলতে পারি না। স্পোকেন ইংলিশ হচ্ছে এইটাই, এর বাইরে আর কোনো কিছু না। সহজে বুঝিয়ে দিলাম। আমরা ইংরেজিতে কথা বলতে পারি না কেন? আমি একটা কথা বলতে চাচ্ছি বা বলতে যাচ্ছি, আমি টেন্সের স্ট্রাকচার জানি, এগুলো জানা সত্ত্বেও যখন প্র্যাকটিক্যালি একটা কথা আমি বলতে যাচ্ছি, যে টাইমে কথাটা বলছি, সেই টাইম অনুযায়ী ভার্বের সঠিক ফর্মটাকে আমি ইউজ করতে পারি না। একটা ভার্বের টোটাল 5টা ফর্ম থাকে, এটাকে কনজুগেশন অফ ভার্ব বলে। ইট, এর পাস্ট ফর্ম এইট, এর পাস্ট পার্টিসিপল ইটেন, এর প্রেজেন্ট পার্টিসিপল ইটিং, এর থার্ড পারসন ইটস। এরকম প্রত্যেকটা ভার্বের 5টা করে ফর্ম থাকে। এই ফর্মগুলো মূলত টেন্সের স্ট্রাকচার অনুযায়ী চেঞ্জ হয়, চেঞ্জ হয়ে কথার কালের বা সময়ের পরিবর্তন হয়। আমাকে দুইটা বিষয় ফোকাস রাখতে হয়। একটা বিষয় তো দেখালাম যে ভার্বকে যদি ডাবল ইউএস ওয়ার্ড দ্বারা কোশ্চেন করেন, ইংলিশ সেন্টেন্স বড় হয়, লং হয়, একটা সেন্টেন্স বা বাক্যের ভিতরে এক্সট্রা ইনফরমেশন যোগ হয়। এটা গেল একটা দিক। আর যদি ভার্বের ফর্মের চেঞ্জ করেন, তাহলে কথার কালের বা সময়ের পরিবর্তন হয়। যেমন আই ইট রাইস, আমি ভাত খাই। আমি যখনই বলছি আই এট রাইস, আমি ভাত খেয়েছিলাম। আই উইল ইট রাইস, আমি ভাত খাবো। সাবজেক্ট কিন্তু আই, অবজেক্ট কিন্তু রাইস। আমার কথার কালের বা সময়ের পরিবর্তন হচ্ছে কিভাবে? ভার্বের ফর্মের পরিবর্তনের মাধ্যমে। আই অ্যাম ইটিং রাইস, আমি ভাত খাচ্ছি। আই ওয়াজ ইটিং রাইস, আমি ভাত খাচ্ছিলাম। আই উইল বি ইটিং রাইস, আমি ভাত খেতে থাকবো। আই হ্যাভ ইটেন রাইস, আমি ভাত খেয়েছি। এই যে 7টা টেন্স আমার অলরেডি লেখা হয়ে গেছে। এরকম টেন্স আছে সর্বোচ্চ 12টা। এই 12টা টেন্স যদি জানা থাকে, একটা পার্টিকুলার ভার্বকে 12 ভাবে, 12টা টাইমে, 12 দিকে নেওয়া যায় বা বলা যায়, যেটা আপনার মনের ভাব প্রকাশ করার জন্য যথেষ্ট। ইভেন এই টেন্সের পাশাপাশি মডাল, সেমি মডালও যদি জানা যায়, তাহলে মনের ভাবটাকে আরো ডিটেলসে এক্সপ্লোর করা যায়। এরা অন্যরকম একটা অর্থ দেয়, প্রবাবিলিটি, পসিবিলিটি, অ্যাবিলিটি, এগুলো মেনশন করে, এগুলো দেখায়। তো যাই হোক, আমি সবকিছুই আপনাদেরকে দেখাবো, করাবো, টেনশনের কোনো কারণ নেই। একটা ক্লাস থেকে অনেক বেশি কিছু আমরা শিখতে যাব না। আমি আবার বলছি, আপনাদের কাজটা থাকবে জাস্ট এতটুকুই, টাং টুইস্টার গুলো প্র্যাকটিস করবেন, প্রোনাউন্সিয়েশনকে সঠিক শেপে নিয়ে। আর যে কথাটা আমি বলছি, এইখানে মেইনলি আমাদের যেটা দরকার, 1 নম্বর পয়েন্ট হচ্ছে আমরা আমরা ইংলিশ পারি না ভোকাবুলারি দুর্বলতার কারণে। এই ভোকাবুলারি বলতে আমাকে কনজুগেশন অফ ভার্ব পড়তে হবে, কনজুগেশন
অফ ভার্ব, হ্যাঁ, বা ভার্বের ফর্ম, এটা কি কিভাবে হয় আমি আপনাদের পড়াবো, আমি আপনাদেরকে দেখাবো। 2 নম্বর পয়েন্ট হচ্ছে টেন্সের প্র্যাকটিক্যাল ব্যবহার জানতে হবে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে মডাল অ্যান্ড সেমি মডালের প্র্যাকটিক্যাল ব্যবহার জানতে হবে। সেমি মডাল, কথার কালের বা সময়ের পরিবর্তনের জন্য। আর 4 নম্বর পয়েন্ট হচ্ছে আমাকে আরেকটা বিষয় শিখতে হবে, সেটা হচ্ছে প্যাসিভ ভয়েসের ব্যবহার। এটা কোথায় কোন কাজে লাগে আমি বলবো। প্যাসিভ ভয়েসের প্র্যাকটিক্যাল ব্যবহার। জাস্ট এই 4টা পয়েন্টের উপরেও যদি কেউ কনসেপ্ট বা ধারণা রাখতে পারে, জাস্ট এতটুকু কনসেপ্ট আপনি রাখেন, আমি আপনাকে ইংলিশে এক্সপার্ট করব, ফ্লুয়েন্ট করব। এইটাকে প্র্যাকটিক্যালি কনভারসেশন বা স্পিকিং এ অ্যাপ্লাই করে ল্যাঙ্গুয়েজটা ডেভেলপ করা যায়। ইংরেজি ভাষা কঠিন কোনো কিছু না, সবকিছুই সহজ, সহজভাবে করতে পারবেন। আপনারা যারা অনেক দিন ধরে চেষ্টা করছেন বিভিন্ন জায়গা থেকে বাট পারেননি, এটা না পারার প্রধান কারণ আমরা কেন পারি না এই জিনিসটাই আপনারা বোঝেননি, বা কোন জায়গায় সমস্যার কারণে আমরা ইংলিশে কথা বলতে পারি না এইটা আপনারা বোঝেননি, সঠিক গাইডলাইনের ভিতরে যাননি, যেটা আমি আপনাদের নিয়ে যাব ইনশাল্লাহ। আপনারা খুব কম সময়ের ভিতরে ইংলিশ এক্সপার্ট এবং ফ্লুয়েন্ট হতে পারবেন, এতটুকু আমি বলতে পারি। টেনশনের কোনো কারণ নেই, ঠিক আছে? তো আপনাদের যে কাজটুকু দিলাম, আমি এটার পিডিএফ ফাইল রেকর্ড দিয়ে দিব। আর এগুলো সবকিছু আমার বইতে আছে। আমি আপনাদের একটু বলে রাখি, এটা নেওয়ার জন্য আমি কাউকে জোর করি না, বাট আমি যে ক্লাসগুলো নিচ্ছি এইটার যে পিডিএফ ফাইল, এই পিডিএফ ফাইল হচ্ছে ইন্ডিভিজুয়াল ফাইল আমি দিচ্ছি। এই বইটা অনেক বড়, এইটার সম্পূর্ণ বইয়ের পিডিএফ হয় না, তাহলে কপিরাইট আইনে সমস্যা হয়। সো এটা হার্ড কপি বই। যদি কেউ মনে করেন যে আপনি আমার ক্লাসই করছেন, আমার লেখা বই যদি কেউ নিতে চান, যদি কেউ মনে করেন যে হার্ড কপি একটা বই কাছে থাকলে শেখাটা অনেক ইফেক্টিভ হবে, কারণ আমি পেইড কোর্সের যে ক্লাসগুলো নিব, এই বইতে যেভাবে আছে ধারাবাহিকভাবে বইটা মেনটেন করেই ক্লাসগুলো নেওয়া হয়। এই বইয়ের প্রাইস হচ্ছে 500 টাকা। আপনি যদি আজকে অর্ডার করেন, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে নাম ঠিকানা নাম্বার দিয়ে অর্ডার করতে পারবেন, অথবা ওয়েবসাইট থেকে করতে পারবেন। আজকে অর্ডার করলে 2 থেকে 3 দিনের ভিতর বই হাতে পাবেন। যে ঠিকানা দিবেন সেই ঠিকানায় আপনার হোম ডেলিভারিতে ডেলিভারি ম্যান বই হাতে পৌঁছায় দিবে। তারপর ডেলিভারি চার্জ 120 টাকা, বইয়ের প্রাইস 500, টোটাল 620 টাকা দিয়ে যে কোনো প্রান্ত থেকে রিসিভ করতে পারবেন বাংলাদেশের। ডেলিভারি ম্যানের কাছে টাকা পরিশোধ করতে পারবেন। সো এই হচ্ছে বিষয়। এই এই যে যা যা দেখাচ্ছি, যা যা পড়াচ্ছি, সবকিছু এই বইটাতে ধারাবাহিকভাবে গোছানো পদ্ধতিতে থাকবে। যদি মনে করেন আমার হার্ড কপি একটা বই দরকার, তাহলে শেখাটা আরো বেশি ইফেক্টিভ হবে। এটা আপনারা নিতে পারেন। এটা আপনাদের কোর্স তো 2 মাস বা 3 মাস পর শেষ হয়ে যাবে, বাট একটা বই থাকলে এটা আপনাদের সারা জীবনের অ্যাসেট বা সম্পদ হয়ে থাকবে। আপনারা অনেকেই ভর্তি হয়েছেন, অনেকের কাছে হয়তো টাকা পয়সা নেই, যাদের প্রবলেম আছে নেই তারা পরে নিয়েন। বাট যদি কারো টাকা পয়সার সমস্যা না থাকে, আপনারা বইটা নিয়ে নিয়েন দ্রুত, দেখবেন এটা আপনাদের জন্য ইফেক্টিভ হবে, শেখাটা অনেক বেশি ইফেক্টিভ হবে, এতটুকু আমি বলতে পারি, কারণ এই বইটাতে গোছানো পদ্ধতিতে সবকিছু ধারাবাহিকভাবে দেওয়া আছে। তো এই হচ্ছে বিষয়। আহ আর কোনো কোশ্চেন থাকলে আপনারা জানাবেন। আমি এটা রেকর্ড ক্লাস পিডিএফ ফাইল আমি প্রদান করব। দ্যাটস অল ফর টুডে, থ্যাংক ইউ। আর কোনো কোশ্চেন যদি আপনাদের